নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। বঙ্গ বিজেপি 2026-এর প্রস্তুতি নিতে শুরু করে দিল। একেবারে ময়দানে একেবারে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি। এতদিন বিজেপির বিরুদ্ধে অভিযোগ ছিল যে বিজেপি খুব দেরিতে নিজের চিন্তা ভাবনা নেয়, মানে ভোট পেরিয়ে যায়, তারপর বিজেপি ভাবে ভোটে কি করব। ভোট ঘোষণা হয়ে যায়, তারপর তারা প্রার্থী খুঁজে পায় না, তারপর ভাবে কাদের প্রার্থী করতে হবে, প্রার্থী বাছাই নিয়ে জটিলতা, তারপর কমজোর প্রার্থী দেওয়া হয়, প্রার্থী পছন্দ হয় না, এই নিয়ে নানান কাণ্ড। কিন্তু এবার দেখা যাচ্ছে বিজেপি এক বছর আগে থেকে এই ভোটের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। আর অন্যদিকে যারা শাসক শিবির, তাদের অবস্থা হয়েছে বিরোধীদের মতো। তাদের ঘরে কোন্দল, তাদের নিজের মধ্যে সমস্যা, আর বিজেপি যেন উল্টো দিকে বিরোধী আসনে থেকে যেন শাসকের ভূমিকায় একেবারে প্রথম থেকে ঘর গুছিয়ে ময়দানে নেমে পড়েছে এবং তাদের সহযোগী সংগঠনরাও এবার তাদেরকে সহযোগিতা করছে। আসলে 2026-এর লড়াই একটা নির্ণায়ক লড়াই তৃণমূল কংগ্রেসের জন্য এবং ভারতীয় জনতা পার্টির জন্য সবচেয়ে বেশি। একজনের কাছে ক্ষমতা ধরে রাখার লড়াই, আরেকজনের কাছে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। যদি 2026-এ বিজেপি হেরে যায় তাহলে তাদের অস্তিত্ব একেবারে বিপন্ন হয়ে যাবে, মানুষের বিশ্বাস কমে যাবে, কর্মীদের বিশ্বাস তো দিনকে দিন আরও কমে যাবে। যদি তারা হেরে যায় তাহলে এই রাজ্য থেকে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে, এমন একটা ধারণা তৈরি হয়েছে। এবার ভোটের ফলাফলে কি হয় সেটা আলাদা বিষয়, এবং তারপর বিজেপি নিশ্চিহ্ন হয় নাকি বিজেপি সরকারে আসে সেটা তো সময় বলে দেবে। আপনারা সকলেই দেখেছেন বিজেপি ওয়েস্ট বেঙ্গল পেজ থেকে গতকাল একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিজেপির মণ্ডল সভাপতিদের তালিকা বের করা হয়েছে। ঠিক এক বছর আগে মণ্ডল সভাপতিদের তালিকা বের করার কারণ কি ছিল? এর মধ্যে থেকে অনেক মণ্ডল সভাপতির পুরোপুরি টার্ম কিন্তু কমপ্লিট হয়নি। তা সত্ত্বেও বিজেপির থেকে যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে বিজেপির একেবারে 2026-এর কথা মাথায় রেখে এই মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। আসলে বিজেপির লড়াইটাই তো হচ্ছে একেবারে তৃণমূল স্তরে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে। আর এই লড়াইটা দেন তৃণমূল স্তরে এই মণ্ডল সভাপতি এবং তার যারা সহযোগীরা রয়েছেন তারা। এই মণ্ডল সভাপতির একটা বড় দায়িত্ব পালন করেন ভোটের সময়। এই মণ্ডল সভাপতিরা এই জেলা সভাপতিকে নিয়ে লোকসভা ভোট হোক কিংবা বিধানসভা, সেখানে নেতৃত্ব দেন। সাধারণ বুথ স্তরের কর্মীদের সঙ্গে উঁচুতলার সংযোগ স্থাপন করেন এই মণ্ডল সভাপতিরা। এই মণ্ডল সভাপতি এবং তার কমিটি খুবই গুরুত্বপূর্ণ, আর তার কারণেই এই মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। একেবারে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ বেশ কিছু জায়গা এখনো বাকি রয়েছে, সেগুলো আমরা দেখব খুব দ্রুত ঘোষণা হয়ে যাবে, এমনটাই বিজেপি সূত্রে খবর। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে আমরা কি দেখছি? একেবারে শীর্ষস্তরে এবার আর নিচু তলার কোনো ঝগড়া নয়, একেবারে শীর্ষ স্তরে পিসি ভাইপোর ঝগড়া লেগে গেছে। বিভিন্ন মিডিয়ায় এটা প্রকাশিত হয়েছে এবং ভাইপো আলাদা দল গঠন করতে পারেন এমনটাই কিন্তু খবরে প্রকাশ পাচ্ছে। তিনি নাকি দলের নাম টাম ঠিক করে রেখেছেন। আমার এক তৃণমূল কংগ্রেসের নেতার সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে এবারের ঝগড়াটা সত্যিই ঝগড়ায় পরিণত হয়েছে। এতদিন আমরা ভাবতাম দূর থেকে এই পিসি ভাইপোর ঝগড়াটা লোক দেখানোর জন্য, বিজেপিকে ওই কাঁচকলা ঝুলিয়ে দেওয়ার জন্য, একটা লোভ দেওয়ার জন্য, ওই টফি ঝুলিয়ে দেয় বাচ্চাদের সামনে যেরকম সেরকম। কিন্তু এবার তিনি বলছেন অন্তত তার জানা মতে যে না, এবারের ঝগড়াটা খুব সিরিয়াস, এবং সেটা দেখা যাচ্ছে। সমস্ত কমিটি থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, তার ঘনিষ্ঠ লোকজনদের নিয়ে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। একেবারে সেই শৃঙ্খলা রক্ষা কমিটি থেকে সূত্রপাত। শৃঙ্খলা রক্ষা কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় তিনটে শৃঙ্খলা রক্ষা কমিটি করলেন, আর সেখানে দেখা গেল ভাইপোর একজন কেউ না। ওটা কিন্তু শুরু ছিল একেবারে আগাজ যেটাকে বলে, ওটা কিন্তু একেবারে শুরু ছিল। আর তারপর আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে ভাইপোর ক্ষমতা কিন্তু কমছে। 10 বছর আমি দলটা দেখে নেবো, দলটা আমার চালাবো, আমি আমার মতো করে, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন। আর তারপর থেকে ধীরে ধীরে দেখা যাচ্ছে ভাইপোর গুরুত্ব কমছে। আর যেটা শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও চাইছেন নতুন দল গড়তে, কিন্তু বিড়ম্বনা হচ্ছে যত সংখ্যক কর্মী তার প্রয়োজন, যত সংখ্যক নেতা প্রয়োজন একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কাঁপিয়ে দেওয়ার জন্য, সেটা কিন্তু তিনি পাচ্ছেন না। আসলে তৃণমূল কংগ্রেস তো এমন একটা মঞ্চ যেখান থেকে ইনকাম করা যায়, সেই মঞ্চ কিন্তু কেউ ছাড়তে চাইছে না, ইনকামের জায়গাটা কেউ ছাড়তে চাইছে না। এখন তৃণমূলের একেবারে ভরা জমানা, বলা যায় একেবারে শেষ সময়। আর কয়েক বছর পর দলটার অস্তিত্ব থাকবে কিনা সেটা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন এই সেরা সময়টা, এই স্বর্ণিম কাল, এটাকে কোনো তৃণমূল কর্মী হাতছাড়া করতে চাইছে না। তারা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাতি জ্বলে গেলে এই দলটার অস্তিত্ব থাকবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা নেতা নেতা বলে ডাকছিলেন, তাদের এখন টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তারা সঙ্গ ছেড়ে দিচ্ছেন। তবে এখনও তরুণ তুর্কিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। তৃণমূলে তো সবাই সুযোগ সুবিধা পায় না। যারা বঞ্চিত কিন্তু তরুণ,
একটা ক্লাস আছে তৃণমূল কংগ্রেসের মধ্যে, এমনকি যারা সুযোগ সন্ধানীদেরও একটা অংশ, যারা ক্ষমতার সঙ্গে আছে তাদেরও একটা অংশ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছে। তারা এখন জল মাপছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাওয়া যায় কি যাওয়া যায় না। যদি যান তাহলে অন্তত একটা লড়াইয়ের জায়গা হলে তবেই তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবেন, এমন একটা পরিস্থিতি। আর এই পরিস্থিতি তৃণমূলের জন্য কিন্তু একটা অশনি সংকেত, কারণ দুটো বড় বড় লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায় পার করে দিয়েছেন, তৃণমূল কর্মীরা সেটা স্বীকার করেন। সেটা হচ্ছে 2021-এর লড়াই এবং 2024-এর লোকসভা। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ক্যারিশমা কিন্তু দেখিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ ছিল, কিন্তু তারপরেও ভোট মেকানিজমের যে জায়গাটা আইপ্যাককে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম, ক্যামাক স্ট্রিটের টিম যেভাবে তৃণমূল কংগ্রেসকে উতরে দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে 2021-এর নির্বাচন। 2021-এর নির্বাচনের পরে, কাউন্টিংয়ের আগে বহু তৃণমূল নেতা, দায়িত্ব নিয়ে বলছে, বহু তৃণমূল নেতা এলাকা থেকে নিজেদের ঘর বাড়িতে তালা লাগিয়ে অন্য জায়গায় চলে গেছিলেন, আত্মগোপন করে নিয়েছিলেন। তারা ভেবেই নিয়েছেন তৃণমূল হেরে যাবে, কিন্তু তৃণমূলের একটা বড় অংশ লড়াইটা দিয়েছিল, তাই তৃণমূল ক্ষমতায় ফিরেছে। সে লড়াইটা যেভাবেই হোক, জল মেশানো লড়াই হোক, লাইট বন্ধ করা হোক, জোর করে যারা বুথের এজেন্ট ছিল, কাউন্টিং এজেন্ট, তাদের বের করে দেওয়া হোক, বা সেখানে প্রভাব খাটানো, বা কাউন্টিং এজেন্টদের মধ্যে নিজেদের লোক ঢুকিয়ে দেওয়া হোক, যেটাই ট্যাকটিক্স হোক, লড়াইতে শেষ হচ্ছে ফলাফল। আর সেই ফলাফলটা এনে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি সরে গেলে এই দলের অবস্থা বর্তমানে কি হয় সেটা কিন্তু দেখার। যদিও একটা অংশ বলছে যে লড়াইটা ততটা কঠিন হবে না, তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে প্রশাসন। আইপ্যাক কাজ করবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজ করবেন না, ঠিক আছে, কাজ কলা তাতে, আমাদের হয়ে পুলিশ খেলবে। কিন্তু পুলিশ কিন্তু সবসময় সব কিছু করতে পারে না যেটা দলের কর্মীরা করতে পারে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন কি বোঝেননি সেটা আমার ঠিক জানা নেই। ক্ষমতার দম্ভ থেকে অনেকেরই অনেক সময় পতন হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পোড় খাওয়া রাজনীতিবিদ। তিনি হয়তো জানেন, তার কাছে হয়তো সেই রিপোর্টটা আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গেলেও তিনি সামলে নিতে পারবেন, সেই ভেবেই তিনি হয়তো করছেন। আবার এটাও হতে পারে যে না, যাই হয়ে যাক দলটা আমার কন্ট্রোলে থাকবে, দলটাই যদি না থাকে তাহলে আমার লড়াই তো ব্যর্থ, এটা ভেবে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। যেটাই করুন না কেন, তৃণমূল কংগ্রেসের অন্দরে এটা খুব সমস্যার কারণ 26-এর আগে। তার কারণ হচ্ছে তার রাশটা আলগা হয়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের রাশ সমাজ থেকে আলগা হয়ে যাচ্ছে। পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ, আর বাংলাদেশ ইস্যুর পরে হিন্দু ভোট এককাট্টা হয়ে যাচ্ছে। এই জায়গায় আমি আসবো। এই হিন্দু ভোট এককাট্টা হওয়াটা তৃণমূলের কাছে কিন্তু অশনি সংকেত। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশের পর এমন কিছু পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পারেও পদ্মার ওপারে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা আমরা সকলেই জানি, কিন্তু গঙ্গার এপারেও, হুগলির এপারেও যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে হিন্দুরা কিন্তু আশঙ্কিত। বিভিন্ন জায়গায় ফতোয়া দেখা যাচ্ছে, গান বাজনা করা যাবে না, পুজো করা যাবে না, সরস্বতী পুজোয় বাধা। এটার পর হিন্দুদের মনেও কিন্তু একটা আতঙ্ক কাজ করছে যে আমাদের পূর্বপুরুষরা ওপার থেকে পালিয়ে এপারে এসেছিল, আমরা কোথায় যাব। আর এটাই ভোট ব্যাংকে কিন্তু প্রভাব ফেলতে পারে। তৃণমূলের সাথে বিজেপির তফাৎ হচ্ছে 5-6%, আর 3% যদি ঘুরে যায় হিন্দু ভোট, তাহলেই কিন্তু কাঁটে কার টাক্কারের জায়গায় চলে আসবে, একেবারে সমানে সমানে শিয়ানে শিয়ানে লড়াইয়ের জায়গাটা চলে আসবে। আর 5% ঘুরে গেলে তো খেলাই শেষ। অনেকে বলে তৃণমূল কংগ্রেস 30% পকেটে নিয়ে ময়দানে নামে, মানে 100-তে পরীক্ষা দেয় তৃণমূল কংগ্রেস আর 70-এ পরীক্ষা দেয় বিজেপি। এই জায়গায় আমি একটা ডিফার করছি। তার কারণ হচ্ছে মাত্র 60 থেকে 65টা সিট আছে যেখানে মুসলিমরা হচ্ছে নির্ণায়ক শক্তি। সব জায়গায় মুসলিমরা আছেন, অস্বীকার করব না, কিন্তু তাদের সংখ্যা বিধানসভা বা লোকসভায় এতটাই নগণ্য যে অন্যান্য জায়গায় প্রভাব অতটা কিন্তু তারা ফেলেন না। 60 থেকে 65টা জায়গায় হচ্ছে নির্ণায়ক শক্তি। 294টা সিট, তার মধ্যে আমি ধরে নিলাম সর্বোচ্চ 65টা সিটে তারা নির্ণায়ক শক্তি। কিন্তু সরকার গড়তে তো লাগে 148, সেটাই তো ম্যাজিক ফিগার, 150 হলেই সরকার। তাহলে বিজেপি এই সমস্ত জায়গাগুলোকে বাদ দিয়ে অন্যান্য জায়গায় যদি লড়াইটা ঠিক করে দেয়, তাহলে সরকার গড়তে বিজেপির, যদি ফেয়ার ইলেকশন হয়, তাহলে বাধার কিন্তু এই মুহূর্তে কোনো জায়গা নেই। আর 65টা আসন প্লাস পকেটে আছে হয়তো, কিন্তু সেই সমস্ত জায়গাতেও বহু জায়গায় বিজেপি কিন্তু প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। মুসলিমদের 2-3%-এর বেশি ভোট বিজেপি পাবে না, টোটাল মুসলিম পপুলেশনের কথা বলছি। সেটা মহিলা হতে পারে, তরুণ তুর্কি শিক্ষিত সমাজ হতে পারে, শিয়ারা হতে পারে, সে সমস্ত ইকুয়েশনে আজকে যাচ্ছি না। কিন্তু আসল হচ্ছে সরকার গড়তে 148, আর 294টার মধ্যে 65টা জায়গায় তারা হচ্ছে নির্ণায়ক শক্তি।
এই 65 জায়গায় বাইরে বিজেপির ততটা কিন্তু মাথা ব্যথা নেই। সরকার যদি বিজেপি করতে চায় তাহলে হিন্দু এরিয়াতে তারা যদি ফোকাস করে আর 5% ভোট ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু খেল খতম। মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানেন, আর তার জন্যই এসডিও, বিডিও, পুলিশ প্রশাসন, আইপ্যাক, সমস্ত প্যাক নিজের ফোর্স, ব্যাটালিয়ন সব ক্ষমতাকে কিন্তু তার প্রয়োগ করেন। আর এর মধ্যেই নগেন্দ্রনাথ ত্রিপাঠী, যিনি বলেছিলেন উর্দিতে দাগ নেব না ম্যাডাম, তাকে সিআইএসএফ এর ডিজি পদে নিয়ে আসা হচ্ছে, তাকে খুব গুরুত্বপূর্ণ পদে পাঠানো হচ্ছে। আর আরএসএস বলছে তারাও এখন ভারতের স্বাভিমানের জন্য লড়বে, পশ্চিমবঙ্গে তারা তাদের যে পাওয়ার আছে সেটাকে বিস্তার করবে। বোঝাই যাচ্ছে তারা বিজেপিকে সাপোর্ট দিতে চাইছে। ফলে এই সমস্ত শক্তি যদি একসঙ্গে লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্যিই চিন্তার কারণ আছে। এ বিষয়ে আপনাদের মতামত কি সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এবং বেল নোটিফিকেশন অন করে দিন যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। দেখা হবে পরবর্তী পর্বে, ভালো থাকবেন।